সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গ্রেপ্তার আতঙ্কে ইউরোপে যাত্রাবিরতি করবেন না বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আর এই অবস্থায় গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবারে জানাবো, একদিনেই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তারা তাদের দ্বীপের চারপাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। জানাবো, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে ভারতীয়দের। এর জবাবে যা বললেন রুশ রাষ্ট্রদূত। এদিকে ইসলামিক স্টেটের নিহত সাবেক নেতা আবু বকর আল বাগদাদির প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বাগদাদের আল কারক অপরাধ আদালত এ রায় দেন বলে জানিয়েছেন আল আরাবিয়া। এবং সর্বশেষ জানাবো, এবার প্রথম গিলাপ বদলের প্রক্রিয়ায় সৌদিতে নারী। এর আগে যা কখনো ঘটেনি তাই করে দেখালো সৌদি আরবের বর্তমান প্রশাসন। ইতিহাসে এই প্রথমবার পবিত্র কাবাঘরের কিসওয়া বদলের প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে দেখা গেছে নারীদের। এর আগে কখনো এ কাজ করতে নারীদের দেখা যায়নি। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর দেখভাল করা নারীরাই কিসওয়া বদলের এই অনুষ্ঠানে যোগদান করেন। ঐতিহ্যগতভাবে শুধু পুরুষরাই এতদিন পর্যন্ত কাবার কিসওয়া বদল করেছেন, তবে প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্যক নারী কর্মী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, কিন্তু কিসওয়ার বদলে সঙ্গী হয়নি। এবার সেই কিসওয়া বদলের সঙ্গী হলেন নারীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গ্রেপ্তার আতঙ্কে ইউরোপে যাত্রাবিরতি করবে না নেতানিয়াহু। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আর এই অবস্থায় গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করেছে নেতানিয়াহু। আগামী ২৪শে জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সফরে হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করবার কথা রয়েছে তার। আর সেই সফরে যাওয়া নিয়েই এই বিপদে পড়েছেন বেঞ্জামিন। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর, আর এখন সেটি পারছেন না তিনি। কেননা ইউরোপে যাত্রাবিরতি দিলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার উপর ভিত্তি করে গ্রেপ্তারের শিকার হতে পারেন তিনি। কারণ গত ২০ মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকার যুদ্ধ অপরাধ এবং মানবতার অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদ ইউভ গ্যালেন্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং ৩ শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখা হয়েছে। নেতানিয়াহু গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিয়ে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএনএন বলছে, নেতানিয়াহুর কার্যালয় ওয়াশিংটন যাওয়ার পথে ইউরোপে থামার বিষয়টি পর্যালোচনা করছে, কারণ তার বিমানটি উইং অব জিওন নামে পরিচিত, যা যাত্রীদের পুরো বোঝা বহন করার সময় ট্রান্স আটলান্টিক ফ্লাইট করতে সক্ষম। স্বাভাবিকভাবেই তাই যাত্রাবিরতি নিতে হবে নেতানিয়াহুকে। আর সেজন্য ইউরোপের অন্য দেশগুলো এড়িয়ে চেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রাবিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করছেন তারা। কেননা এই দুটি দেশ ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত। আর সেটি না হলে নেতানিয়াহুর কার্যালয় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনে সরাসরি ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, কাজেই নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে পারবে না মার্কিন প্রশাসন। তাইওয়ানে ঢুকে পড়ল ৬৬টি চীনা যুদ্ধবিমান। একদিনেই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তারা তাদের দ্বীপের চারপাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাত্র একদিন আগে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং। তার পরদিন তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধবিমান। বুধবার বেইজিং দাবি করেছিল যে ওই যুদ্ধবিমান PLA বিমানবাহী রণতরী শানডং এর সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিমী সীমান্ত সাগরের দিকে যাচ্ছিল। এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে ৬৬টি PLA যুদ্ধবিমান এবং ৭টি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।
এর আগে গত মে মাসে দ্বীপটির চারপাশে চীনের ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি জাহাজ ঘোরাঘুরি করতে দেখা যায়। তাইও নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে। ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে ভারতীয়দের, জবাবে যা বলেন রুশ রাষ্ট্রদূত। কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া ভারতীয়দের ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, এমন খবর জানিয়েছিল ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন ২ ভারতীয়। নরেন্দ্র মোদী রাশিয়া সফরে উঠে আসে এই প্রসঙ্গ। রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছেড়ে দিতেও পুতিনের কাছে উত্থাপন করেন মোদী। তবে এই ইস্যুতে নতুন মোড় নিয়েছে ভারতের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান আবুশকিনের কথায়। তিনি দাবি করেছেন, ভারতীয়দের রুশ সেনায় যোগ দিতে কোনো রকমের চাপ প্রয়োগ করা হয়নি। আর্থিকভাবে বেশি উপার্জনের জন্যই ভারতীয়রা স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে গিয়েছেন। বুধবার রুশ রাষ্ট্রদূত বাবুশকিন বলেন, একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, ভারতীয়রা রুশ সেনায় যোগ দিক তা আমরা কখনই চাইনি। এ বিষয়ে আমার তরফ থেকে কোনো ঘোষণার কথাও শুনবেন আপনারা। তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় এসেই পশ্চিমা গোষ্ঠীর চক্ষুশূল রাশিয়াকে প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, সোমবার পুতিনের সঙ্গে একান্ত নৈশভোজে অংশ নেন নরেন্দ্র মোদী। সেখানে রুশ সেনা থেকে ভারতীয়দের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বৈঠকে পুতিন মোদীকে আশ্বস্ত করেন, রাশিয়ার সেনাবাহিনীতে যতজন ভারতীয় রয়েছেন তাদের ছেড়ে দেওয়া হবে। ৫০, ৬০ বা ১০০ জন ভারতীয় দিয়ে একটা যুদ্ধে আহামরি কোনো তাৎপর্য বহন করে না, বলছে রাশিয়া। রুশ রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়েছে, বেশিরভাগ ভারতীয়রা রাশিয়ায় এসেছে বাণিজ্যিক অবকাঠামোর অধীনে, আর তারা অর্থ উপার্জন করতে চেয়েছিল। তারা কেবল বাণিজ্যিক কারণে সেখানে আছে এবং আমরা তাদের নিয়োগ দিতে চাইনি। উচ্চ বেতনে চাকরির আশায় ভারত থেকে প্রতি বছর বহু মানুষ রাশিয়ায় কাজের খোঁজে যান। তবে ইউক্রেন যুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণ নিয়ে যেভাবে ঘটনাটি ছড়িয়েছে তাতে জবাব দিতে বাধ্য হল রাশিয়া। আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিল ইরাক। ইসলামিক স্টেটে নিহত সাবেক নেতা আবু বকর আল বাগদাদির প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের এক আদালত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বাগদাদের আল কারক অপরাধ আদালত এ রায় দেন বলে জানিয়েছে আল আরাবিয়া। ইরাকের বিচার বিভাগীয় সূত্রগুলো বলছে, ব্যক্তি জীবনে একাধিক স্ত্রী ছিল আল বাগদাদির। তবে মৃত্যুদণ্ড পাওয়া বাগদাদি এই স্ত্রীর নাম আসমা ফৌজি মোহাম্মদ। তিনি উম্মে হুদাইফা নামেও পরিচিতি ছিলেন। ২০১৯ সালে তুরস্কের পুলিশের কাছে আটক হন তিনি। এরপর তাকে ইরাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের রায়ে বলেছে, কারক পশ্চিম বাগদাদে ফৌজদারি আদালত আইএস সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করা এবং ইয়াজিদি মহিলাদেরকে তাদের বাড়িতে আটক রাখার অপরাধে সন্ত্রাসী আবু বকর আল বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত উম্মে হুদাইফা ১৯৭৬ সালে ইরাকের একটি রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। গত মে মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদাইফা জানান, ১৯৯৯ সালে বাগদাদির সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এছাড়া বাগদাদির আসল নাম ইব্রাহিম আদওয়াদ আল বদ্রি বলেও উল্লেখ করেছিলেন তিনি। ২০১৪ সালে আবু বকর আল বাগদাদিকে আইএস ইরাকের বিস্তৃত অঞ্চলে খলিফা হিসেবে ঘোষণা করা হয়। আইএসের পতনের পর সিরিয়ার উত্তর পশ্চিমে বাগদাদের গোপন আস্তানায় সাঁড়াশি অভিযানের নামে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তার এড়াতে সেখানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বাগদাদি এবং তার ২ সন্তান। সেনাদের গুলিতে নিহত হন তার ২ অপর স্ত্রীও। প্রথমবার গিলাফ বদলের প্রক্রিয়ায় নারী। এর আগে যা কখনো ঘটেনি তাই করে দেখালো সৌদি আরবের বর্তমান প্রশাসন। ইতিহাসের এই প্রথমবার পবিত্র কাবা শরীফের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে দেখা গেছে সৌদি নারীদের। এর আগে কখনো এ কাজ করতে দেখা যায়নি তাদের। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর দেখভাল করা নারীরা কিসওয়া বদলের এই অনুষ্ঠানে যোগ দেন। ব্যক্তিগতভাবে শুধু পুরুষরাই এতদিন পর্যন্ত কাবার কিসওয়া বদল করেছেন। তবে প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্যক নারী কর্মী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, কিন্তু কখনো কিসওয়া বদলে সঙ্গী হয়নি। কিসওয়া পরিবহন এবং খণ্ড খণ্ড অংশ নিয়ে যাওয়ার কাজ করছে নারীরা। যদিও গলফ নিউজ জানিয়েছে, কাবার চত্বরে গিয়ে কিসওয়া পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় নারীরা অংশ নেয়নি। সেখানে মূল কাজ পুরুষরাই করেছেন। জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য হলি মস্ক কয়েকজন নারীরা এমন নজিরবিহীন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গত শনিবার পুরানো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পরানো হয় কাবার দেয়ালে। আরবি নববর্ষ ১৪৪৬ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে গত বছর থেকে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর আগে প্রতি বছর হজের সময় আরাফাত দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত ২ বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিনে কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে।